সূর্যদেব রাশি পরিবর্তন করছে 16ই জুলাই 2024 সকাল 11টা 20 মিনিট অবস্থান করবে কর্কট রাশিতে এবং এখানে 15ই আগস্ট 2024 পর্যন্ত থাকবে। সূর্যদেবের এই পরিবর্তনে মকর রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। যাদের জন্মকুষ্ঠিতে বর্তমানে সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর এই গোচরের ফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। সূর্য হচ্ছে আমাদের আত্মার কারক, সূর্য হচ্ছে আমাদের পিতা, সূর্য হচ্ছে তেজ, ক্রোধ, অহংকার, সূর্য হচ্ছে প্রশাসন, সূর্য হচ্ছে আমাদের ইগো। এই সূর্য যখন জন্মকুষ্ঠিতে ভালো জায়গায় অবস্থান করে তখন প্রশাসন লেভেলের উচ্চ পদস্থ পদ লাভ করে, এছাড়া সরকারি সুযোগ সুবিধা জীবনে যথেষ্ট লাভ করে। সূর্য মেষ রাশিতে উচ্চ হয়ে যায় আর তুলা রাশিতে নীচ হয়ে যায়। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। সূর্য প্রবেশ করবে কর্কট রাশিতে। সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব আর কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব। কর্কট রাশির অধিপতি চন্দ্রমা। চন্দ্রমাকে আমাদের জ্যোতিষশাস্ত্র মায়ের সংজ্ঞা দিয়েছে। আর এই চন্দ্রমা সূর্যের আলোয় কিন্তু আলোকিত হয়। চন্দ্রমা হচ্ছে জলতত্ত্ব রাশি আর চন্দ্রমার মধ্যে এতটা ক্ষমতা নেই যে সূর্যকে নিভিয়ে ফেলে কিংবা সূর্যকে ক্ষতি করে। সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করে তখন সব দিক থেকে ভালো থাকে, কিন্তু মায়ের শারীরিক অবস্থা অসুস্থতা বাড়িয়ে দেয়। ক্যালসিয়ামের অভাব করে দেয়, হাড়জনিত সমস্যা করে দেয়, নেত্রপীড়া, চোখের অসুখ দেয়, আবার দাঁতেরও অসুখ দিয়ে দেয়। মকর রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে অষ্টমপতি, এবার সপ্তম ঘরে কর্কট রাশিতে অবস্থান করবে, 15ই আগস্ট পর্যন্ত থাকবে। সূর্যদেব সপ্তম ঘরে অবস্থান করছে এবং এই ঘরে আবার শুক্রদেব রয়েছে, বুধও রয়েছে। শুক্রদেব হচ্ছে মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ, পঞ্চম ঘর এবং দশম ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে 30শে জুলাই পর্যন্ত। আবার বুধ রাশির এই মকর রাশির ষষ্ঠপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে এই সপ্তম ঘরেই থাকছে। বুধ এখানটাতে 19শে জুলাই পর্যন্ত থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। তো বুধ আর শুক্রের দ্বারা সবার প্রথম এই মকর রাশিতে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হয়েছে এবং বুধ, সূর্য এবং শুক্রের সপ্তম দৃষ্টি রাশির উপরই পড়বে। মকর রাশির ক্ষেত্রে সূর্যদেব কারক গ্রহ না, অষ্টমপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে। সূর্যদেব মকর রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছুটা হলেও এই সময় সংঘর্ষ বাড়াবে, কিন্তু তা বলে যে মকর রাশি কোনো রকম লাভ পাবে না সেটা না। অষ্টম ঘর থেকে আমরা অনেক কিছুই বিচার করি, যেমন আকস্মিক ধন সম্পত্তির বিচার করি, গোপন বিদ্যা, রিসার্চ জাতীয় বিদ্যা, মেডিকেল বিভাগে জড়িত কাজকর্ম, তার সাথে আকস্মিক পরিবর্তন, দূরযাত্রা, এই সমস্ত কিছু দেখি এই অষ্টম ঘর থেকেই। বর্তমানে মকর রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। সূর্যদেব অষ্টমপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু অবস্থান করছে তার মিত্র রাশি কর্কট রাশিতে, তার সাথে শুক্র অবস্থান করছে। শুক্রদেব হচ্ছে কর্মের ঘরের অধিপতি, যেটা হচ্ছে দশম ঘর, আর মানে তুলা রাশি। তো সপ্তম ঘর হচ্ছে এই দশম ঘরেরই দশম ঘর, অর্থাৎ কর্মের ঘর থেকে সপ্তম ঘর হচ্ছে দশম ঘর। আর এই ঘরই হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, আমাদের জীবনসাথীর ঘর, আমাদের পার্টনারশিপে ব্যবসা বাণিজ্যের ঘর, আমাদের রোজগারের আয় ইনকামের ঘর। মকর রাশির ক্ষেত্রে এমন একটা যোগ তৈরি হয়েছে যে রাশির অধিপতি, মকর রাশির অধিপতি শনিদেব দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। তার সপ্তম দৃষ্টি পড়ছে এই অষ্টম ঘর, যেটা সিংহ রাশি, তার সিংহ রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে, আর তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার এই মকর রাশির উপর। তাছাড়া মকর রাশির ক্ষেত্রে আরও একটি বিশেষ ভালো দিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ঘর বিষ রাশিতে অবস্থান করছে, যেটা স্থির রাশি, ভূমিতত্ত্ব রাশি। আর পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি কারক হয়ে যায়। এই পঞ্চম ঘরকে আমরা মা লক্ষ্মীর ঘর হিসাবে দেখি, আমাদের সন্তানের ঘর, আমাদের শিক্ষা দীক্ষার ঘর এই পঞ্চম ঘর। দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে পরাক্রম ঘর, অর্থাৎ যেটা মীন রাশি, এবং দ্বাদশ ঘর যেটা ধনু রাশি, এই দুটি ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতির সাথে মকর রাশির সুখের ঘর, অর্থাৎ যেটা চতুর্থ ঘর মেষ রাশি, তার অধিপতি এবং লাভের ঘর যেটা হচ্ছে একাদশ ঘর বৃশ্চিক রাশি, এই দুটি ঘরের অধিপতি মঙ্গল এই ঘরে অবস্থান করছে এবং ধনযোগ তৈরি করেছে। আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর কন্যা রাশিতে, এই কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, কেতুর উপর আবার শুভ দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির। আর এই সময়কালে কেতু যথেষ্ট শুভ হয়ে গেছে, এই নবম ঘর থেকে আমরা দূরযাত্রা দেখি, আর এই শুভ কেতুর দৃষ্টি পড়ছে রাশির উপর। তার সাথে
পরাক্রম ঘর যেটা মীন রাশি, এইখানে অবস্থান করছে রাহু, তার দৃষ্টি পড়ছে আবার এই সপ্তম ঘর সূর্যদেবের উপর। অর্থাৎ এই সময়কাল একটা বিদেশজনিত কার্যকলাপ হবে মকর রাশির ক্ষেত্রে, তার সাথে কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের যোগ থাকছে, যেটা মকর রাশির ক্ষেত্রে পক্ষেই থাকবে। তবে বিশেষ করে আবার এই দিকে আবার খেয়াল রাখতে হবে যে সূর্য কিন্তু অগ্নিতত্ত্ব, আর প্রবেশ করছে জলতত্ত্ব কর্কট রাশিতে সপ্তম ঘর। এই সময়কালে নিজের জীবনসাথীর স্বাস্থ্যহানির যোগ রয়েছে, এবং তার সাথে এই সময়কালে কিন্তু ইন্টারনাল অ্যাফেয়ার হওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ এই দুটি জায়গাতে কিন্তু সাবধানে থাকতে হবে। সূর্যদেব তার গোচর সম্পন্ন করবে 3টি নক্ষত্রের উপর। পুনর্বসু নক্ষত্র, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি, সম্পর্ক হচ্ছে মিত্রতা। এরপরে পুষ্যা নক্ষত্র, যার অধিপতি শনিদেব, সম্পর্ক হচ্ছে শত্রুতা। আর অশ্লেষা নক্ষত্র, যার অধিপতি হচ্ছে বুধ, যার সাথে সম্পর্ক হচ্ছে মিত্রতা। 16ই জুলাই থেকে 19শে জুলাই পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। এই সময়কালে বিদেশজনিত কার্যকলাপ যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, যারা কর্মক্ষেত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এ সময় গ্রিন কার্ড ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্যও ভালো। 19শে জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে শনিদেবের নক্ষত্র পুষ্যাতে, এবং এইখানটাতেই কিছু একটা ডিস্টার্ব হবে। সেটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছুটা হলেও সংঘর্ষ তৈরি হবে, তবে ভাগ্য যথেষ্ট সাথ দিবে এই সময়কালে, এবং কর্মক্ষেত্রে রোজগারের ইনকামও যথেষ্ট থাকবে, কিন্তু সংঘর্ষ জিনিসটা আসবে। এই সময়কালে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে ইন্টারনাল অ্যাফেয়ার হওয়ার সম্ভাবনা থাকছে এই রাশির। তবে এই যে নক্ষত্রে গোচর করছে, যার জন্য যে মকর রাশির খারাপ হবে সেটাও না, অনেক দিকে আবার ভালোও হবে। যেমন শনিদেব রাশির অধিপতি অবস্থান করছে ধনসম্পত্তির ঘর, যেটা কুম্ভ রাশি, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই বক্রী অবস্থায় রয়েছে। আর এই শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, আর অষ্টম ঘরের অধিপতি সূর্যদেব অবস্থান করছে সপ্তম ঘরে, যেটা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুর ঘর। এই সময়কালে ফেসে যাওয়া টাকা পয়সা উদ্ধার হবে, যেটা বহুদিন ধরে কারো কাছে হয়তো টাকা পয়সা আটকে পড়ে আছে, এই রকম টাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে। তার সাথে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন, যাদের বিল আটকে পড়ে আছে তাদের বিল পাওয়ার সম্ভাবনা থাকছে। এই সময়কালে আটকে যাওয়া ইন্স্যুরেন্স ক্লেম পাওয়ারও বিশাল সম্ভাবনা থাকছে। আবার 19 তারিখে এই বুধ কিন্তু এই যে সপ্তম ঘরে রয়েছে, এই বুধ 19 তারিখে আবার রাশি পরিবর্তন করে অষ্টম ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে। আর বুধ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি। বুধের এই অবস্থানে মকর রাশির ক্ষেত্রে আবার তৈরি হবে বিপরীত রাজ্য। এরপরে আগস্টের 2 তারিখ থেকে সূর্যদেব অবস্থান করবে বুধের নক্ষত্র অশ্লেষাতে। আর বুধ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি, তারই নক্ষত্রে গোচর করছে সূর্যদেব। এই নক্ষত্রটি কিন্তু খুব ডেঞ্জার নক্ষত্র। এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে বেরি ধরা সাপ, অর্থাৎ সাপ যখন বেরি ধরে পজিশন নেয় তখন কি হয়, তার সামনে যেতে কিন্তু ভয় লাগে, কারণ সে সমস্ত রকম প্রতিরোধ করার জন্য প্রস্তুত থাকে। অর্থাৎ এই সময় একটা দৃঢ় ব্যক্তিত্বের প্রকাশ পায়। আর এই নক্ষত্রেই সূর্যদেব গোচর করছে এই 2 তারিখ থেকে 15ই আগস্ট পর্যন্ত। সূর্যদেবের এই অবস্থানে মকর রাশির ক্ষেত্রে একটা দৃঢ় ব্যক্তিত্ব প্রকাশ পাবে, সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসারিত হবে, এবং রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে আপনার এই মকর রাশির শত্রুদেরকে বিশেষ করে চিনতে পারবে। যারা গোপনে ভিতরে ক্ষতি করে বেড়াচ্ছিল, সেই শত্রুগুলোকে চোখের সামনে চিনতে পারবে, এবং শত্রুরাও আপনার সামনে আসার সাহস পাবে না। এই সময়কালে কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট এগিয়ে থাকবেন। ব্যবসা বাণিজ্যে যে একটা ধীর গতি চলে এসেছিল সেটা কিন্তু যথেষ্ট কাটিয়ে উঠবে। এই সময়কালে যারা নতুন কর্মের সন্ধান করছিল তাদের কর্মজোগাড় হবে, এবং তার সাথে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত তাদের ব্যবসায় আকস্মিক অর্থলাভ হবে, এবং যারা বিদেশ থেকেই মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন তাদের জন্য উন্নতি এই সময় হবে। কিংবা বিদেশি কোম্পানির সাথে যারা কাজকর্ম করছেন তাদের প্রমোশন রয়েছে কর্মক্ষেত্রে। যারা মেডিকেল বিভাগে জড়িত রয়েছেন তাদের কাজেও এই সময় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। মোট কথা, সূর্যদেবের এই গোচর অষ্টমপতি হিসাবে যে সপ্তম ঘরে গোচর করছে, এই সময়কালে সংঘর্ষ থাকলেও তার মধ্যে সাকসেস কিন্তু থাকবে। তবে সূর্যদেব যে কয়েকদিন শনিদেবের নক্ষত্রে অবস্থান করবে, এই কয়েকটা দিন সাবধানে থাকতে হবে, কারণ সূর্যদেব শনিদেবের নক্ষত্রে গোচর করছে, আবার রাহুর দৃষ্টি পড়ছে। রাহু আবার শনিদেবের উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, তার দৃষ্টি সপ্তম ঘরে পড়ছে। তো এই সময় কিন্তু জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, ইন্টারনাল অ্যাফেয়ার থেকেও সাবধানে থাকতে হবে। এই সময়কালে মকর রাশি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবে, প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। তার সাথে
হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। কারণ এই সময় শনি বক্রী অবস্থায় রয়েছে এবং শনির সাথে সূর্যদেবের ষষ্ঠক যোগ তৈরি হয়েছে, অর্থাৎ 6-8-এর সম্পর্ক তৈরি হয়েছে এবং রাহুর দৃষ্টি পড়ছে এই সূর্যের উপরে। অর্থাৎ এই সময়কালে হনুমান চল্লিশা আপনাদের রামবাণের মতন কাজ করবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।